আপনাদের কাছে দুটো জিনিস চাই, please। চলে যেতে হবে, please। কল রেকর্ড ফাঁস। জেল থেকে মুক্তি পেতে তারেক রহমানকে ফোন করে কেঁদে কেঁদে কি বললেন দীপুমণি? দর্শক, রাজনীতির রঙ্গমঞ্চে কখন যে দৃশ্যপট পাল্টে যায় তা সত্যিই কেউ বলতে পারে না। একসময় যাদের দাপটে বাঘে মোষে এক ঘাটে জল খেত, আজ তাদেরই চোখের জলে ভাসছে দেশের অন্ধকার প্রকোষ্ঠ। ক্ষমতা আর দম্ভের মুখে অন্ধ হয়ে যারা ভেবেছিল এই সিংহাসন চিরস্থায়ী, আজ তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে প্রকৃতির বিচার কতটা নির্মম হতে পারে। স্বামী হারানোর শোক, একমাত্র মেয়েকে একা রেখে আবারও হাতকড়া পড়ে জেলে ফেরার তীব্র যন্ত্রণা, সব মিলিয়ে ডক্টর দীপুমণি আজ যেন এক জীবন্ত লাশ। কিন্তু এবার এমন এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে যা শুনে পুরো দেশের মানুষ রীতিমতো স্তব্ধ। চারদিকে এখন শুধু একটাই আলোচনা, একটি ফাঁস হওয়া কল রেকর্ড। শোনা যাচ্ছে জেলের ভেতর থেকে বাঁচার শেষ আকুতি নিয়ে তিনি ফোন করেছিলেন এমন একজনকে যা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। হ্যাঁ দর্শক, জেল থেকে মুক্তি পেতে সরাসরি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোন করে হাউ মাউ করে কেঁদেছেন একসময়ের দাপুটে মন্ত্রী দীপুমণি। কি কথা হয়েছে তাদের মধ্যে? কেন তিনি চিরশত্রু দলের নেতার কাছে, বর্তমান প্রধানমন্ত্রীর কাছে প্রাণ ভিক্ষা চাইলেন? চলুন আজকের এই অত্যন্ত শ্বাসরুদ্ধকর এবং ইমোশনাল প্রতিবেদনে সেই কল রেকর্ডের পেছনের আসল ঘটনা বিস্তারিত জেনে নিই। একটু পেছনে ফিরে তাকাই। দীর্ঘ 15 বছর ধরে যারা এই দেশটাকে নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবেছিল, তাদেরই একজন ছিলেন ডক্টর দীপুমণি। তার অহংকার আর ক্ষমতার দাপট কতটা ভয়ঙ্কর ছিল তা দেশের প্রতিটি মানুষ জানে। কিন্তু তার এই দাপটের আড়ালে লুকিয়ে ছিল এক চরম অমানবিক আর কলঙ্কিত ব্যক্তিগত জীবন। আপনারা জানেন, তার স্বামী তৌফিক নেওয়াজ দীর্ঘ কয়েক বছর ধরে গুরুতর অসুস্থ ও প্যারালাইজড অবস্থায় বিছানায় পড়েছিলেন। বছরের পর বছর ধরে তৌফিক নেওয়াজ যখন হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, তখন তার স্ত্রী কোথায় ছিলেন? স্বামী যখন একটুখানি সেবার জন্য, একটুখানি ভালোবাসার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করতেন, তখন দীপুমণি মেতে থাকতেন ক্ষমতার দম্ভ আর নতুন সম্পর্কের রঙিন নেশায়। এমনকি তিনি যখন ভারতে চিকিৎসার জন্য দীর্ঘ সময় অবস্থান করছিলেন, তখন দীপুমণি তাকে দেখতে পর্যন্ত যাননি। অসুস্থ স্বামীর সেবা করা তো দূরের কথা, তিনি তখন শিক্ষা মন্ত্রণালয়ের ভেতরে সিন্ডিকেট আর দুর্নীতির এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। নিজের ব্যক্তিগত জীবনের এই চরম অবক্ষয় আর অহংকারের কারণে তিনি ভুলে গিয়েছিলেন যে একদিন এই ক্ষমতার চেয়ার থেকে তাকেও নামতে হবে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর যখন নতুন নির্বাচন হয় এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করে, তখন থেকেই দীপুমণিদের মতো ফ্যাসিস্টদের পতনের শুরু। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দেখুন, যে স্বামীকে তিনি অবহেলা করেছিলেন, আজ সেই স্বামীর মৃত্যুর পরই তাকে সবচেয়ে বড় মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হচ্ছে। তৌফিক নেওয়াজের মৃত্যুর পর মাত্র 12 ঘন্টার প্যারোলে মুক্তি পেয়েছিলেন দীপুমণি। জেলের বন্দিদশা থেকে বেরিয়ে যখন তিনি ফ্রিজিং ভ্যানের সামনে স্বামীর লাশের পাশে দাঁড়ালেন, তখন তিনি আর সেই দাপুটে মন্ত্রী ছিলেন না, ছিলেন কেবলই এক নিঃসঙ্গ নারী। স্বামীর লাশের সামনে দাঁড়িয়ে তিনি যে চোখের জল ফেলেছেন তা হয়তো অনেকেই দেখেছেন, কিন্তু সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যটি তৈরি হয়েছিল তখন যখন প্যারোলের সময় শেষ হয়ে যায়। স্বামীর চিরবিদায়ের পর নিজের একমাত্র মেয়েটিকে এই নিষ্ঠুর পৃথিবীতে একেবারে একা রেখে যখন তাকে আবারও জেলের প্রিজন ভ্যানে উঠতে হচ্ছিল, তখন এক অসহায় মায়ের বুক ফাটা আর্তনাদ আকাশ বাতাস ভারী করে তুলেছিল। মেয়েটি অসহায় দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল, চোখের পানি বাঁধ মানছিল না, আর মা দীপুমণি হাতকড়া পরা অবস্থায় টুকরে টুকরে কাঁদছিলেন। একসময়ের ক্ষমতাধর মন্ত্রী আজ কতটা নিঃস্ব তা তিনি জেলের অন্ধকার শেলে ফিরে হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন। যে মেয়েটিকে নিয়ে তার কত স্বপ্ন ছিল, আজ সেই মেয়েটি এতিমের মতো একা দাঁড়িয়ে রইল, আর মা ফিরে গেলেন চার দেয়ালের অন্ধকারে। জেলের নির্জন সেলে বসে রাতের পর রাত তিনি হয়তো এখন শুধু চোখের জল ফেলছেন আর ভাবছেন কি ভুলই না তিনি করেছেন। আর ঠিক এর পরেই ঘটে যায় সেই অবিশ্বাস্য ঘটনা।
সূত্র মারফত সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে যে জেলের নির্জন প্রকোষ্ঠে বসে চরম হতাশা আর নিঃসঙ্গতায় ভুগে তিনি বাঁচার শেষ খড়কুটো হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন। ফাঁস হওয়া সেই কল রেকর্ডের বর্ণনায় শোনা যায় এক অবিশ্বাস্য করুণ আর্তনাদ। ফোন ধরেই দীপুমণি নাকি হাউমাউ করে কেঁদে ওঠেন। এক সময়ের অহংকার আর মন্ত্রিত্বের দম্ভ ভুলে গিয়ে তিনি আকুতি জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী, আমাকে দয়া করে এই জেলের অন্ধকার থেকে বের করে দিন। আমার দুনিয়াতে আর কেউ নেই, আমার স্বামী মারা গেছে, আমার একমাত্র মেয়েটা আজ বড় একা হয়ে গেছে। আমি যতদিন বেঁচে আছি শুধু আমার ওই এতিম মেয়েটাকে বুকে জড়িয়ে নিয়ে একটু শান্তিতে বাঁচতে চাই। শুধু তাই নয়, যে দলের ক্ষমতার জোরে তিনি দিনের পর দিন বিরোধী দলের ওপর স্টিম রোলার চালিয়েছিলেন, সেই দলের ওপর চরম ক্ষোভ ও ঘৃণা উগরে দেন তিনি। ডুকরে কেঁদে তিনি নাকি আরো বলেন, আমি জীবনেও আর রাজনীতি করব না। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আর কোনো দিন আওয়ামী লীগ করব না। এই আওয়ামী লীগের জন্যই আজ আমার এই করুণ পরিণতি। দল আর শেখ হাসিনার জিদের কারণে আজ আমার জীবনটা শেষ হয়ে গেছে। আমাকে শুধু একবারের জন্য আমার মেয়ের কাছে যাওয়ার সুযোগ করে দিন। আমি আর কিছুই চাই না। দর্শক, একবার ভেবে দেখুন, ভাগ্যের কি নির্মম পরিহাস যে দীপুমণি একদিন ক্ষমতার চেয়ারে বসে তারেক রহমান ও তার দল বিএনপিকে নিয়ে কতই না উপহাস করেছেন। তিনি অবলীলায় বলতেন, লাইসেন্সবিহীন জামায়াত, ফিটনেসবিহীন বিএনপি। বিরোধী মতের হাজারো মানুষকে জেলে পুরে রেখে তিনি পৈশাচিক আনন্দ পেতেন। আজ সেই দীপুমণিকেই নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে চিরশত্রুর কাছে, সেই তারেক রহমানের কাছে চোখের জলে ভাসতে হচ্ছে। যে দলটির জন্য তিনি নিজের জীবনের সব নীতি বিসর্জন দিয়েছিলেন, আজ সেই আওয়ামী লীগকেই তিনি নিজের ধ্বংসের কারণ হিসেবে দুষছেন। একসময় এই দীপুমণিরাই বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীকে তাদের বাবা মায়ের জানাজায় যেতে দেননি। আল্লামা সাঈদীর মা এবং ছেলেকে মৃত্যুর প্যারোলে মুক্তির জন্য তার পরিবারকে আদালত চত্বরে কতটা ঘুরতে হয়েছিল তা সবারই জানা। জামায়াত ইসলামীর সাবেক আমির ডক্টর মতিউর রহমান নিজামীর লাশ পর্যন্ত তার পরিবারকে দেখতে দেওয়া হয়নি। হাজারো সন্তান সেদিন তাদের বাবার মুখটা শেষবারের মতো দেখার জন্য আর্তনাদ করেছিল, কিন্তু ফ্যাসিস্টদের মন গলেনি। আজ দীপুমণিকে সেই একই পরিস্থিতির শিকার হতে হচ্ছে। তবে আজ তিনি বুঝেছেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নেত্রী শেখ হাসিনা তাকে বাঁচাতে আসবেন না। তার এই কান্না ভেজা আকুতি হয়তো একজন মায়ের হৃদয়ের রক্তক্ষরণ, কিন্তু একই সাথে এটি দীর্ঘ 15 বছরের ফ্যাসিস্ট অপশাসনের এক করুণ পরিণতিও বটে। সুপ্রিয় দর্শক, আজ দীপুমণির এই করুণ পরিণতি এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোন করে কেঁদে কেঁদে বাঁচার আকুতি জানানোর বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? একজন অসহায় মা হিসেবে তার কি এখন মুক্তি পাওয়া উচিত, নাকি তার এবং তার দলের অতীত কৃতকর্মের জন্য তাকে আরো কঠোর শাস্তি ভোগ করা প্রয়োজন? আপনাদের অত্যন্ত সুচিন্তিত, যুক্তিপূর্ণ এবং মূল্যবান মতামতটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। রাজনৈতিক অঙ্গনের এমন সব অজানা খবর এবং গভীর বিশ্লেষণমূলক প্রতিবেদন সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে সব শেষ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। সম্পূর্ণ সময় জুড়ে অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।